SRMB रियल एज स्टील का। নমস্কার, জনতার দরবার, আপনার দরবার, আপনাদের দরবারে আমি অয়ন। আবারও বলি, আপনাদের মন্তব্য, আপনাদের মতামত তুলে ধরব এই আগামী 1 ঘন্টার মধ্যে। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয় নিয়ে আপনাদের মতামত প্রতিদিন চাই। আজও বেশ কিছু মতামত পেয়েছি। আজকে বিষয় নিয়োগ দুর্নীতি। সিবিআইয়ের ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুধু তাই নয়, বিচারপতি বিশ্বজিৎ বসুও ক্ষুব্ধ। সিবিআই ব্যর্থ নিয়োগ দুর্নীতি তদন্তে। সিবিআই ইডির ভূমিকা নিয়ে সিপিআইএম কংগ্রেস অভিযোগ করছে সেটিং এর, আর তৃণমূল বলছে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে আসলে বিব্রত করা হয়, সরকারকে ব্যতিব্যস্ত করা হয়। আর সিবিআই এতদিন ধরে করছেটা কি, ইডি বা কি করছে, প্রশ্ন তুললেন বিচারপতিরা। আর দ্বিতীয় বিষয়েও মিড ডে মিলের টিম যাচ্ছে, মিড ডে মিলে কেন্দ্রীয় দল যাচ্ছে, বিভিন্ন স্কুলে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে সাজানো গোছানো একেবারে। একদিকে আরশোলা, টিকটিকি, সাপ এইসবও দেখছি, আর কেন্দ্রীয় দল যেখানে যাচ্ছে সেখানে একেবারে অ্যাপ্রন পরা, শেফের টুপি পরা, গ্লাভস পরা যারা রান্না করছেন। আর শুভেন্দু অধিকারী বলছেন আসলে রাজ্যের আধিকারিকরা ভুল পথে পরিচালনা করছে কেন্দ্রীয় দলকে, তারা ঠিকঠাক স্কুলে নিয়ে যাচ্ছে না, হঠাৎ করে অভিযানের প্রয়োজন। এরপর দেখুন মিড ডে মিলে 2 ছবি। হ্যাঁ, মিড ডে মিলে একদিকে কেন্দ্রীয় দল, আরেকদিকে আরশোলা, আরেকদিকে ত্রিপলের মাথায় ত্রিপল, রান্না হচ্ছে, রান্নাঘর নেই, বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ। এবার আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তৃণমূল কংগ্রেস মুখপাত্র সুপ্রিয় চন্দ্র, বিজেপি মুখপাত্র সজল ঘোষ, সিপিআইএম মুখপাত্র সায়ন বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী এবং অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক দেবর্ষী ভট্টাচার্য। এবার দেখাবো আজকে এই নিয়োগ দুর্নীতি হোক। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুললেন। তিনি কি বললেন এবং সিবিআই এর ব্যর্থতা যে প্রশ্ন উঠছে তা নিয়ে রাজনৈতিক চর্চা। যদি কেউ অন্যায় করে তার দায়িত্ব আমরা কেউ নেব না। ক্রমবর্ধমান দুর্নীতি আর জনরোষ থেকে মানুষের দৃষ্টি ফেরানোর জন্য মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্তত কুন্তল ঘোষকে সেফগার্ড করার মতো কোনো নিজস্ব পার্সোনাল ইন্টারেস্ট আমাদের নেই। পুরুলিয়ার কোটা নিজের পকেটে কেউ কেউ ঢুকিয়ে নিয়েছিলেন। মুখ্যমন্ত্রী তো স্বীকার করে নিলেন কোটার কথা। কিসের বিনিময়ে নাইবা বললাম। শুভেন্দু অধিকারীকে তো আক্রমণ করা নতুন কিছু নয়, এটা ভাঙা রেকর্ডের মতো হয়ে গেল। সিআইডি থেকে সিবিআই নাকি ভালো তদন্ত করতো, তারপর দেখা গেল না সিবিআই তদন্ত পছন্দ হচ্ছে না, এখন সিবিআই অফিসারও পছন্দ হচ্ছে না। পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন এই চোর পুলিশ খেলা বন্ধ হোক। এবার এটা একটা জবনিকা পড়বে। শেষ হলো যেটা দিয়ে, অর্থাৎ সিবিআই এর ব্যর্থতা। একটা কোর্টরুম গ্রাফিক্স দেখাবো প্রথমে আপনাদের। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি বলছেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আমার জীবদ্দশায় এমন অযোগ্য অফিসার দেখিনি, অসৎ সঙ্গে সর্বনাশ। সোমনাথ বিশ্বাস তদন্তকারী অফিসার সিবিআই, তদন্তের কোনো কাজে যুক্ত থাকতে পারবেন না সোমনাথ বিশ্বাস। এমন অযোগ্য অফিসার তিনি দেখেননি তার জীবদ্দশায়। নির্দেশ দিলেন একটা ফাইলও ছুঁতে পারবেন না, তাকে অপসারিত করা হয়েছে। তদন্তকারী অফিসার হিসেবে তিনি ছিলেন, বিকল্প অফিসার হিসেবে 3 জনের নাম জানাক সিবিআই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন। আমি সজল ঘোষের কাছে যাব। কেন এরপরেও তৃণমূল যে অভিযোগটা বারবার করে যে কেন্দ্রীয় দল দিয়ে, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে সরকারকে বিব্রত করা হয়, ব্যতিব্যস্ত করা হয়, সিবিআই তো বারবার ধাক্কা খাচ্ছে হাইকোর্টে। প্রথম আপনাকে বুঝতে হবে সিবিআই নিজের ইচ্ছায় আসেনি।
আসেননি, এই বিচারপতিদের ইচ্ছাতেই এসেছিলেন এবং তারা বলেছেন রাজ্য সরকারকে দিয়ে এই মামলাগুলোর তদন্ত করানো যাবে না। তারাই নিজেরা বলেছেন রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। যখন শাসকের আইন আছে সেই শাসকের নিয়ন্ত্রণাধীন কোনো সংস্থাকে দিয়ে করালে কাজ হবে না। এবার সিবিআই প্রসঙ্গে আসি। দেখুন, সিবিআই নিয়েও ক্ষোভ বিক্ষোভ, যে ঠিক ইন টাইম কাজটা না করে উঠতে পারার অভাব অভিযোগ আছে। প্রথম ভাবতে হবে যে এই যে ঘটনাগুলো ঘটেছে, দুর্নীতিগুলো ঘটেছে, এটা একদিন, 7 দিন, 10 দিন, 1 মাস, 6 মাসের নয়। এগুলো স্টেট স্পন্সর্ড দুর্নীতি নয়, স্টেট অর্গানাইজড দুর্নীতি। এগুলো 10 বছর ধরে চলেছে। এখানে কখনো কখনো আজকে যারা মুখপত্র, বেশিরভাগ ক্ষেত্রে তারা গঙ্গারাম বলে পরিচিত এখন, সেই গঙ্গারামেরা একদিন চিৎকার করে বলতেন যে সমস্ত প্রমাণ লোপাট করেছে কে? রাজীব কুমার, অর্ণব ঘোষ, আরো বিভিন্ন বিভিন্ন নাম, পুলিশের কর্তাদের নাম। সিবিআই একবারও বলছে না তথ্য প্রমাণ লোপাট হয়েছে। আমি শেষ করিনি। একবারও বলছে না নিয়োগ দুর্নীতিতে। আমি শেষ করিনি। এই ধরনের সব দুর্নীতিতেই কিছু না কিছু, এটা তো সরকারি স্পন্সর দুর্নীতি। তো তথ্য প্রমাণ সারদাতে যেমন একটা, উনি সারদা কেসে ছিলেন তাই উনি বলতে পেরেছেন। সেখানে রাজ্য সরকার যে দুর্নীতি করবে, শিক্ষামন্ত্রী যে দুর্নীতি করবে, তার তথ্য প্রমাণ যে সে সাজিয়ে রেখে দেবে তরে তরে, কবে সিবিআই আসবে তুলে দেবো হাতে, এটা তো হতে পারে না। ফলে সেগুলো বার করতে সময় লাগে। আর একটু শেষ করি, সিবিআই অত বড় সংগঠন না যে সারা বিশ্ব এখন যা হচ্ছে পশ্চিমবঙ্গের সবই কোর্ট সিবিআই কে দিয়ে দিচ্ছে, সরকার দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাদের হাতে অত ম্যান পাওয়ার নেই। আপনি ভাবেন বিশাল সংস্থা, কিন্তু অত বড় ম্যান পাওয়ার নেই, পুলিশের মতো নয়। পুলিশের যত ম্যান পাওয়ার আছে সিবিআই ততটা নেই। ফলে কিছুটা লেট হচ্ছে, কিন্তু লেট হচ্ছে। এই দেখুন, কিন্তু যদি একটু লেট না হয়, আপনার টকশো করবেন কাকে নিয়ে? না, আপনি হাসছেন কেন? আপনার টকশো করার লোক থাকবে না, তৃণমূলের সব জেলে চলে যাবে। আপনার টকশো করবেন কাকে নিয়ে? দুর্নীতিতে যারা এখনো পয়সা দিয়েছে তাদের নিয়ে, এখনো এবং এরা আছে বাইরে, এরা কালিদাস, এরা রোজ বলে, এরা তৃণমূলীরা বলে তাড়াতাড়ি করো। জেলে যাওয়ার যে এত তাড়াহুড়ো, এদের দেখলেই বোঝা যায়। সুপ্রিয় চন্দ্র, ডু ইট নাও, এটাই তো বলার কথা। ডু ইট নাও মানে গো ফাস্ট, টিয়ার জেল। আমরা বারবার করেই প্রথম থেকেই বলে আসছিলাম যে সিবিআই এর কনভিকশন রেট নিয়ে শুধু প্রশ্ন চিহ্ন আছে এরকমটা নয়, সিবিআই এর কনভিকশন রেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ আছে। পুরো রেশিও চেঞ্জ হয়ে যাবে আর কদিন পর। আজকে যে ঘটনা ঘটেছে এবং যে ঘটনা নিউজ 18 বাংলার আমরা মাধ্যমে দেখলাম, এটা তো প্রত্যাশিতই ছিল, এটা তো নতুন কিছু নয়। আদালতের দেরিতে হলেও ঘুম ভাঙলো, কিংবা আদালত এতদিন অনুধাবন করে একটা অবজারভেশন দিয়েছে, তাতে আমরা আনন্দ বা দুঃখের জায়গায় আমরা আনন্দ বা দুঃখের জায়গায় নেই। কিন্তু আমরা বারবার করে বলছি যে কোনো রকম ঘটনার ক্ষেত্রে এই ধরনের আমরা চাই দুধ কা দুধ পানি কা পানি, অর্থাৎ যা ঘটনা ঘটেছে সেটা সামনে আসুক, তার ভিত্তিতে পেপার প্রডিউস হোক, পেপার প্রডিউসার যে দোষী তার শাস্তি হোক। এই জায়গাটায় কিন্তু দু তরফে একটা অনীহা, দু তরফে একটা গন্ডগোল দেখা যাচ্ছে, তদন্তকারী সংস্থার তরফেও আদালতের তরফে। আদালতের ঘুম ভাঙলো, এই কথাটা কিন্তু আদালত অবমাননা করে। আমি চাই না ওর এই বিষয়ে কোনো পানিশমেন্ট হোক, আমি যেটা বলতে চাই, আমি ঘুম বিষয়ক একটা আইনের বই তোমার থেকে চেয়ে নেব। আপনাকে ভাবতে হবে যে আজকে আপনারা রোজ একটা দুর্নীতি, আপনি বলুন তো দেখি এই মুহূর্তে এক চান্সে বলুন প্রম্পট রিপ্লাই যে এই মুহূর্তে কতগুলো বিষয়ে সিবিআই তদন্ত করছে, আর বলুন আগামী কয়েকদিনের মধ্যে কতগুলো বিষয় একটাও করছে না। আমি এক সেকেন্ডে বলে দিচ্ছি, বিজেপির একটা কেসেও যেখানে বিজেপি সংশ্লিষ্ট, সেগুলো বিজেপিতে তো সব বামাখ্যাপা। আরে ভাই, বিজেপিতে তো পুরোটাই বামাখ্যাপা, রামকৃষ্ণ বামাখ্যাপা, রামকৃষ্ণ পুরো খ্যাপা, তৃণমূল পুরো খ্যাপা। এসব বলে লাভ আছে? বলছে 10 কোটি বিজেপি সিবিআই তদন্ত করতে, জাজকে সারিয়ে কোটি, জাস্টিস লোয়াকে হত্যা করে দিয়েছিল বিজেপি। ওকে, আমি একটু সায়নের কাছে যাই। সায়ন, তোমরা কি বলবে? তোমরাই তো বারবার মামলা করছো, বারবার বলছো চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে ক্ষুব্ধ, যেভাবে সিট ভেঙে দিলেন 3 মাসের মধ্যে 2 বার, কি হচ্ছেটা কি? প্রথম কথা হচ্ছে যে আদালতের কাজ হচ্ছে নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ। আদালত তো কখনো তদন্ত করতে পারেন না। ফলত স্বাভাবিকভাবেই আমরা এখন দেখতে পাচ্ছি যে আদালত যতই পজিটিভ মনোভাবের দিক থেকে তাকাক, বা বামপন্থী আইনজীবীরা যতই পজিটিভ আউটলুক থেকে মামলা লড়ুক বা রাস্তার আন্দোলন করুক,
মাথায় যদি সেটিং হয়ে যায় তাহলে কোনো সিবিআই অফিসারের ক্ষমতা নেই সে কাজ ঠিক মতো করে ডিসচার্জ করবার। কেন আমি তোমাকে এই কথা বলছি, তুমি তোমার প্রতিবেদনে আজকে যে কথার উল্লেখ করলে যে বিশ্বজিৎ বসু, বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি পর্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। আমি ব্যক্তিগতভাবে সেই মামলায় আজকে ছিলাম। অয়নদা, সিবিআই এর আইনজীবী যে কথা বলছে না, সিবিআই যে রিপোর্ট পেশ করছে আদালতে, আকাশ পাতাল তফাৎ, দুটোর মধ্যে কোনো মিল নেই। এবং ক্ষুব্ধ হয়ে বিচারপতি তখন বলছেন দুটোর সময় অফিসারকে ডেকে পাঠাচ্ছি, কোন অফিসার তদন্ত করেছেন আর কোন অফিসার রিপোর্ট পাঠিয়েছেন আমি তাকে দেখতে চাই। আসল বিষয় এক্ষুনি যে বিজেপির প্রতিনিধি বলছিলেন যে অনেকগুলো বিষয়তে সিবিআই দিয়ে দেওয়া হয়েছে, সিবিআই এর ম্যান পাওয়ার নেই। আমরা তো এখন এই কথাটা খুব পরিষ্কারভাবে বলতে চাইছি। কিছুদিন আগে তোমাদের চ্যানেলে তোমরা দেখিয়েছো কাকদ্বীপে সিপিআইএম দম্পতিকে 2018 সালে পুড়িয়ে মারা হয়েছিল। বিচারপতি মান্তা তিনি অর্ডার দিতে গিয়ে বলছেন সিবিআই এর হাতে এত মামলা দেওয়া রয়েছে তাই জন্য আমি নতুন করে আর সিবিআই এর হাতে দিচ্ছি না। তাহলে এত বড় একটা অর্গানাইজেশন যার পিছনে সেন্ট্রাল গভর্নমেন্টের এত অর্থ বা এত কিছু চলে, সেখানে ম্যান পাওয়ার নেই, আজকে বিজেপি নিজের মুখে স্বীকার করছে। এটা শুধু সিবিআই এর ক্ষেত্রে নয়, এটা এনআই এর ক্ষেত্রেও একই বিষয়। ম্যান পাওয়ার নেই বলে কি এই দুর্নীতি ধামাচাপা পড়ে যাবে, তদন্ত হবে না? তুমি যেটা বললে সায়ন, আমি একবার দেখাই বিশ্বজিৎ বসু কোর্টরুম গ্রাফিক্স এর মাধ্যমে একবার দেখানো চেষ্টা করব। বিশ্বজিৎ বসু কি বললেন, তিনিও ক্ষুব্ধ। আজকে জোড়া অস্বস্তিতে সিবিআই। দেশের একটা প্রধান তদন্তকারী সংস্থার এমন ভুল কাম্য নয়। সিবিআই এর ফাইল করা রিপোর্টের থেকে বেশি তথ্য আইনজীবীর ফাইলে, এটা কিভাবে সম্ভব? বিশ্বজিৎ বসু বলছেন এটা কি সিবিআই এর রেপুটেশনের সঙ্গে মেলে? প্রশ্ন তুলছেন তিনি। আপনার ভূমিকা নিয়ে সন্দেহ হচ্ছে। আইনজীবীর উদ্দেশ্যে বললেন বিচারপতি বিশ্বজিৎ বসু সব পেপার 3 বার পরীক্ষা করে পাঠানো উচিত। এত দেরি হচ্ছে কেন? সমাজ থেকে জঞ্জালদের সরিয়ে উপযুক্তদের জায়গা দিন। সমাজ থেকে সব কি আদালতের দায়িত্ব? একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনাকে কেউ ঠকিয়ে চলে গেল, চুপ করে বসে থাকবেন? এত ভয় কেন? যা হয়েছে মুছে এগিয়ে চলুন। আবারও বলতে হলো মুছে এগিয়ে চলুন। নিজের ক্ষমতা কেন প্রয়োগ করছেন না? আপনার চেয়ারম্যানকে বলুন এদের চাকরি থেকে বরখাস্ত করুন। একদিকে পর্ষদের আইনজীবী, একদিকে সিবিআই এর আইনজীবীকে বলছেন বিশ্বজিৎ বসু, চন্দন ঘোষ চৌধুরী। কেন এখন বলতে হচ্ছে, কেন বিশ্বজিৎ বসুকে বিচারপতিকে যে মুছে আবার এগিয়ে চলুন কেন বলতে হচ্ছে? এত দেরি কেন? দেখো, এটা দুঃখজনক ঘটনা। আমি তোমাকে বারবার যে প্রসঙ্গটা এখানে শুরু করব সেটা হচ্ছে যে তুমি যদি একটু পিছিয়ে যাও, সারদা। আচ্ছা, একটা কথা তো তুমি মাথায় রাখতেই হবে, সারদা নারদার পরে যে স্লথ গতিতে আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, সাধারণ মানুষকে প্রশ্ন করে দেখো তো সিবিআইয়ের ওপর আস্থা আছে কিনা। আমরা বারবার এই প্রশ্নগুলো করেছি। সিবিআইয়ের ওপর আস্থার তো কতগুলো আঙ্গিক হতে হবে। সেই আঙ্গিকের মধ্যে এই সারদা নারদা থেকে শুরু হয়েছে। আমি তোমাকে যেটা বলি, কিন্তু কংগ্রেসের আমলে কিন্তু বহু ক্ষেত্রেই তারা পানিশড হয়েছে, অস্বীকার করে লাভ নেই। তুমি সুরেশ কালমাদি বলো, আমাদেরই দোসর কানিমজি বলো, কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে একদম অ্যাপারেন্ট ডিভিশন হয়ে গেছে। কিরকম? আমরা বলি সেটিং। তুমি এই প্রশ্নটা করলে, আমি আবারও বলি এটা সেটিং। কোথায় সেটিংটা হচ্ছে দেখো, দেখবে 4 পা এগিয়ে যাচ্ছে এবং একটা কেস, একটা অভিমুখ তৈরি করছে, ঠিক তখনই অবজেক্টিভিটিতে একটা সমস্যা এবং দুবার সিট 3 মাসের মধ্যে ভেঙে দিতে হলো। তার মানে এর অবজেক্টিভিটি, যে উদ্দেশ্য, যে অভিমুখ, সেখানেই সব সমস্যাটা তৈরি হচ্ছে এবং বিচারপতিরা ক্ষুব্ধ হচ্ছেন সেখানে। অর্থাৎ তুমি যে প্রোগ্রেসটা করবে, যেখানে এগোবে, একটা নতুন গতি আসবে, মানুষ ভরসা পাবে, ঠিক সেখানে দাঁড়িয়ে বারবার এই প্রশ্ন হতে পারে না সজলে। বারবার চেষ্টা করছে বিচারপতিদের আদালতে গিয়ে পাশে থাকার। বিজেপি নেতাদের উপরেও তো, প্রধান বিরোধী দলের নেতাদের উপরেও তো ভরসা করতে হবে মানুষকে। ভরসা কোথায়? সিবিআই নিয়ে একটা প্রশ্ন রেখেছিলাম সাধারণ মানুষের কাছে। কি প্রশ্ন এবং তার ফলাফলটা দেখুন। আমরা প্রশ্ন রেখেছিলাম যে নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই এর ব্যর্থতা কি প্রমাণিত? 81% বলছেন হ্যাঁ, না বলছেন 19%। সজল, বেশিরভাগ লোকই চায় পুরো তৃণমূলটা জেলে যাক, এটা অন্তত প্রমাণিত। হ্যাঁ, কারণ তারা সফল দেখতে চায় সিবিআই কে। সফল দেখতে চাই তো কংগ্রেস প্রতিনিধি যেটা বললেন, বিজেপিকে সফল দেখতে চায়। ইনফ্যাক্ট যদি সিবিআই এক্স্যাক্টলি বিজেপিকে কিন্তু সফল দেখতে চায়, যেটা হচ্ছে না, যেটা হচ্ছে না। 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করে দাও। আচ্ছা, করে দেব। তুই বলেছিস যেমন শেয়ার করবে, আমি একদম শেয়ার করবে, এখান থেকে খবর যাবে, করবে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আপনাদের একটা জিনিস মাথা চন্দন দ্বারা আসলে ডিসাইড করতে পারেনি লোকসভায়
কার হয়ে এটা প্রশ্ন নয়, আমি আপনার সাথে কথা সজল, বলি সজল, এটা প্রশ্ন নয়, আমরা জানি ডিসাইড করতে পারছি কি পারছি। তুই বাস্তব অবস্থাতে এসো, তুমি অ্যাড্রেস করছো তো, করো না, তুমি অ্যাড্রেস করছো তো। থাকলে কংগ্রেস 7টার পর জেগে ওঠে, এটাই বলতে পারি আমি। একটু এটা প্রশ্ন নয়, এটা বলতে তো দিচ্ছেন এটা না, প্রশ্ন। আপনি আমাকে ভুল লাইনে চললে আমি তো আমার কোন লাইনেই হাঁটবো। প্রথম কথা হচ্ছে, উনি বলেছেন কংগ্রেস আমলে অনেকের সাজা হয়েছে সিবিআই এর মাধ্যমে, সুরেশ কালমাদি সহ আরো 2-3 জনের কথা উনি বলেছেন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে সেই সময় যতগুলো সারা ভারতবর্ষে সিবিআই মামলা করত, তার থেকে বেশ কয়েক গুণ বেশি মামলা শুধু পশ্চিমবঙ্গেই করতে হচ্ছে। দেখুন আপনি বলুক না যে আমরা পারবো না, তাহলে ছেড়ে দিতে আরে বলবো সেটাও বলবো, এগুলো ছ্যাবলামো জায়গা নয়। আমি কথা শেষ করতে দিন। আপনার প্রথম অসুখ করলে আপনি কি প্রথমে স্পেশালিস্ট ডাক্তারের কাছে যান না। পাড়ার যারা জিপি প্র্যাকটিস করেন, আগে জেনারেল প্র্যাকটিশনার, তার কাছে যাই আমরা, তারপরে যাই স্পেশালিস্টের কাছে যখন জিপি ফেল হয়। এবারে আমার কথা বলছি, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে সরকার মনে করছে যে এই পুলিশ, এই রাজ্য সরকারকে দিয়ে, এই ডিটেকটিভকে দিয়ে তদন্ত করানো যাবে না, তখন যে মামলাগুলো এসে পড়ছে স্বাভাবিকভাবে যেখানে ম্যান পাওয়ার কম, সুপার স্পেশালিটি ব্যাপারটা এখানেই উনি কি বলবেন, উনি সিট ভেঙেছেন, তদন্তের ফাইলটা সিআইডি হাতে তুলে দিতে বলেন। আমি সায়নকে বলতে চাইছি, সায়নের কাছে আসবো। ওকে, সায়নের কাছে আসবো। অয়নদা, দুটো কথা। এক নাম্বার কথা হচ্ছে ম্যান পাওয়ারের প্রশ্ন তো অনেক পরে আসছে। আমি তোমাকে বলছি, যে প্রসঙ্গ নিয়ে আজকে বিশ্বজিৎ বসু এই মন্তব্য করেছেন, অলরেডি তদন্ত হয়ে গেছে। তদন্তের আউটকাম সিবিআই অফিসার বলছেন একরকম, সিবিআই এর আইনজীবী বলছেন একরকম। এখানে ম্যান পাওয়ারের প্রশ্ন নয়, এক নাম্বার কথা। 2 নাম্বার কথা, সিবিআই কে ম্যানিপুলেট করা যায়, সিবিআই কে সেটিং করা যায়, এ কোনো বিরোধী দলের কথা নয়। খোদ দিলীপ ঘোষের কথা ছিল, তোমাদের চ্যানেলে তোমরা দিনের পর দিন দেখিয়েছো। কিন্তু প্রশ্ন তো অন্য জায়গায়। আজকে যত হালকা ছলে আমরা কথা বলতে পারি, কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কোথায় জড়িয়ে তুমি একবার দেখো। কুন্তল ঘোষ, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বাড়িতে 2022 সালে সদ্য সমাপ্ত টেটের ওএমআর শিট পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে। তার মানে একটা গোটা শিক্ষা দপ্তরের দুর্নীতি। এবং বলো তুমি কাকে চাও, তুমি কি কোর্টে প্রেয়ার দিয়ে বলবে যে এই ফাইলটা সিআইডি হাতে দাও, সেটাও তুমি চাও না? সজলদা প্লিজ লেট মি কনক্লুড। আমি বলছি সজলদা, তুমি যেটা টেলিভিশনে বসে বলছো, এই লড়াইটা বিজেপি আদালতে লড়াইনি, এই লড়াইটা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে বামপন্থী আইনজীবীরা লড়েছে। প্লিজ 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 সজলদা প্লিজ, লড়াইটা করার বিকাশ ভট্টাচার্য সুযোগ পেয়েছিলেন, সিবিআই বাকি রাস্তাটা দেখিয়েছিল বলে। অয়নদাবি বাইরে আছে, যদি আমাকে একটু অ্যালাউ করো। অয়নদাবি একটাই কথা বলছি, আজকে এত কিছু আমরা জানতে পারছি বা তোমার গ্রাফিক্স এর মাধ্যমে বলতে পারছি, এর একটাই কারণ, এই সিবিআই তদন্তগুলো আদালতের পর্যবেক্ষণে হচ্ছে বলে। সারদা, নারদা, রোজভ্যালিতে আদালতের পর্যবেক্ষণ নেই, ও তদন্ত লাটে উঠে গেছে। এখানে আদালতের পর্যবেক্ষণ রয়েছে বলে আজকে সন্ধ্যাবেলায় বসে অন্তত এই গল্প মানুষের সামনে আসছে। গোটাটা সেটিং, দিদি মোদি সেটিং, বাইরে চোর চিটিং বাসগুলো ঘুরে বেড়াচ্ছে। পাকিস্তানে যারা রাজনীতি করে তারা যেমন অ্যান্টি ইন্ডিয়ান না বললে টিকে থাকার কোনো উপায় নেই, এদেরও একটাই কথা বলার আছে, সেটিং। এটা একটাই কথা বলার আছে। তোমরা বিকাশ বাবুর কথা বললে, সেই বিকাশ বাবুর বাড়িতে যখন বিক্ষোভ হয় তখন অন্য কথা বল। জিনিসগুলো বুঝতে হবে, সমস্যা আছে, কথা ঠিক। সিপিআইএম, ওকে সজল প্লিজ, সায়ন আসবো। সিপিআইএম কংগ্রেস বলছে প্রমাণ আছে, তাই বলা হচ্ছে সেটিং। দেবর্ষী ভট্টাচার্যর কাছে আসবো। আজকে গোপাল দলপতি, নাম শুনেছেন আপনি? গোপাল দলপতিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ইডি হন্যে হয়ে যাচ্ছিল। তারপরে তিনিই ফোন করলেন ইডিতে এবং তিনি বললেন আমি আসছি, এলেন। আজকে গোপাল দলপতি নাকি যা বলছেন, তাপস মণ্ডল নাকি যা বলছেন, তা নিয়ে ইডির মধ্যেই বিভ্রান্তি। আমরা তো জানি যে সিবিআই ইডি এমনভাবে চেপে ধরে, মানসিকভাবে সব বলে দিতে দেয়। এইটা আমি বুঝতে পারছি না। না, এই প্রসঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি যে আমাদের সোশ্যাল আসপেক্টটা কী হচ্ছে। দেখুন, শাস্তি ব্যবস্থাটা কেন, শাস্তি ব্যবস্থাটা একটা ডেটারেন্স, অর্থাৎ একজনকে অপরাধ করলে তাকে শাস্তি দিয়ে বাকি সমাজকে ভয় দেখানো, তুমি এরকম করো না তাহলে তোমারও শাস্তি পেতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনভেস্টিগেটিভ অ্যাথরিটিসগুলো এতগুলো কেস যাচ্ছে, একটারও কনভিকশন হচ্ছে না, লোকে শাস্তিই পাচ্ছে না। ফলে এক মিনিট সজলবাবু প্লিজ,
ফলে কি হচ্ছে, এই ক্রাইম রেট বা আমাদের প্রবণতাটা, এই দুর্নীতি বলুন, ক্রাইমের প্রবণতা বাড়বে, কারণ সমাজকে ভয় দেখানোর জন্য শাস্তি, সেটাই যদি আলটিমেটলি না পান, ম্যান পাওয়ার হোক, হোয়াট এভার ইট মে, এটাকে রিজলভ করতে হবে। এটাকে বলে আরেকটাকে এক্সকিউজ করা যাবে না। সমাজটাকে এভাবে দৈন্যদশার মধ্যে ফেলে রাখা যাবে না। কারণ চাকরি প্রার্থীরা তারা বিচার চান, চাকরি প্রার্থীরা তো বিচার চান। সেবনে রাজনৈতিক বিশেষজ্ঞরা 6 মারতে পারে, সচিন যে বলে আউট হয় সে বলে ওনারা 6 মারতে পারেন, কারণ ওনারা ঘরে বসে আছেন। ঠিক বলেছেন যে আপনারা যে কথাগুলো বললেন যে শাস্তি হচ্ছে না বলে অপরাধের প্রবণতা বাড়ছে। আমার রাজ্যে ধনঞ্জয়কে ফাঁসি দিতে 20 বছর লেগেছিল। কোথায় ছিলেন সেদিন আপনাদের? কোথায় ছিল যেদিন রোজ কাসবকে বিরিয়ানি খাওয়ানো হচ্ছিল? শুধু ফাঁসিতে ঝোলানো না, এগুলো বুঝতে হবে। দিল্লির যে ধর্ষণ কাণ্ড তাদের ফাঁসি দিতে, আচ্ছা দাঁড়ান, আপনি কেন আপনার কোন দায়টা বলেছে সিবিআই করতে পারছে না? আমি একটা প্রশ্ন করব, আপনি কেন নিচ্ছেন সিবিআই কে? তুমি হচ্ছ কেন্দ্রীয় শাসক দলের প্রতিনিধি, তুমি হচ্ছ কেন্দ্রীয়, প্লিজ, ওকে, তুমি হচ্ছ কেন্দ্রীয় শাসক দলের প্রতিনিধি, প্লিজ, ওকে। আমি তো সর্বক্ষেত্রে বলছি, আমি সর্বক্ষেত্রে বলছি। আচ্ছা, বেশ, ওকে। কেন্দ্রীয় শাসক দলের দেবর্ষী বাবু, প্লিজ, কেন্দ্রীয় শাসক দলের প্রতিনিধিত্ব করছেন সজল ঘোষ। এ রাজ্যের প্রধান বিরোধী দল সজল ঘোষের বিজেপি। কিন্তু 16 বছর 20 বছর আগের উদাহরণ কি তার মুখে মানায়? আজকে যেমন সিবিআই শাস্তি দিচ্ছে কি দিচ্ছে না, বা আদালত শাস্তি দিচ্ছে কি দিচ্ছে না, সেটা এখন কবে জানা যাবে তার কোনো ঠিক নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শাস্তির কথা বলছেন। কি বললেন আজকে? বললেন যে অন্যায় করেছে, কেউ অন্যায় করলে তার দায়িত্ব নেবে না দল। মালদার মঞ্চ থেকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। যদি কেউ অন্যায় করে তার দায়িত্ব আমরা কেউ নেব না। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী। ইডি গ্রেফতার করেছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে, যাকে ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল নেতৃত্ব। 5টি পদ থেকেই তাকে অপসারিত করা হচ্ছে এবং যতদিন তদন্ত চলবে দলের তরফ থেকে তাকে সাসপেন্ড করা হলো। আমরা দুর্নীতির সাথে কোনো রকম আপোষ করি না, সে যত বড়ই নেতা হোক। সম্প্রতি এই নিয়োগ দুর্নীতিতেই ইডি গ্রেফতার করে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। তার ক্ষেত্রেও যে শাস্তির পথেই হাঁটবে তৃণমূল, সেই ইঙ্গিত শাসক দলের নেতাদের কথাতেই ইতিমধ্যেই মিলেছে। এই পরিস্থিতিতে ফের দলের নেতাকর্মীদের কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কেউ অন্যায় করে তার দায়িত্ব আমরা কেউ নেব না। নিয়োগ দুর্নীতি নিয়ে নিয়মিত রাজ্যের শাসক দলকে আক্রমণ করে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন মালদার গাজলের প্রশাসনিক সভা থেকে নাম না করে সেই শুভেন্দুকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাই, আমি তো একদিকে খুশি, কয়েকটা ডাকাত গদ্দার আমার দল থেকে বিদায় নিয়েছে। পুরুলিয়ার ছেলে মেয়েদের টোটাল বঞ্চিত করা হয়েছিল। পুরুলিয়ার কোটা নিজের পকেটে কেউ কেউ ঢুকিয়ে নিয়েছিলেন। কিসের বিনিময়ে নাইবা বললাম। মাননীয় আদালতকে দুপায়ে প্রণাম করে বলবো, একবার খোঁজ নিয়ে দেখুন। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলকে বিঁধতে বারবারই নিয়োগ দুর্নীতিকে অস্ত্র করতে চাইছে বিরোধীরা। বিরোধীদের সেই অস্ত্র ভোতা করতে আসরে মমতা বন্দ্যোপাধ্যায় মালদার মঞ্চ থেকে সুর চড়ালেন। নিউজ 18 বাংলা। সজল, তোমরা বারবার তৃণমূলের ওপর অভিযোগ করো যে ব্যবস্থা নেওয়া হয় না, একদম হাত তুলে নিলেন যারা দুর্নীতি করেছে, যারা অন্যায় করেছে। কেস তো এখনো সভাপতি আছে। হ্যাঁ, এই যে কি নাম, কুন্তল না কি নাম মালটা, কুন্তল ঘোষ, সে এখনো জেলার রাজ্যের সম্পাদক। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভালো কথা বললেন, কয়েকটা ডাকাত গদ্দার দল থেকে বিদায় নিয়েছে। মুকুল রায় চলে যাওয়ার পর, রাজীব ব্যানার্জি চলে যাওয়ার পর সে কথা বলেছিলেন, আবার গদ্দারদের বুকে জড়িয়ে ধরেছেন, সেটা বলতে ভুলে গেছেন। বলেছেন পুরুলিয়ার কোটাটা নিয়ে নিল। সত্যি তো, পুরুলিয়ার কোটা যদি শুভেন্দু অধিকারী নিয়ে থাকে, বাকি রাজ্যে কোটা আছে এটাও উনি স্বীকার করলেন। অন্য রাজ্যের বাকি কোটাগুলো কারা খেলো? দিদি বলেছে দল থেকে অন্যায় করলে কেউ তার দায়িত্ব নেবে না। ভাইপোর দায়িত্ব তো দিদিকেই, পিসিকেই নিতে হবে। ভাইপো অন্যায় করেছে, এখনো পর্যন্ত ইডিও ডাকেনি, সিবিআই ইডি ডেকেছে, রোজ ডাকছে, সিবিআই তদন্তে এখনো আদালতে নির্দেশ হয়নি।
আমি জানতে চাই ভাইপোর দায়িত্ব কে নেবে? আরে ভাইপো বউ সবাইকে ডাকছে তো, ভাইপো বউয়ের দায়িত্বটা কে নেবে সেটা পিসি নেবে না নেবে না সেটা বলুন। এই সমস্ত পার্সোনাল কাদা ছোড়াছুড়ি করে লাভ নেই। এরা আমি মাঝখানে বলো না, তুমি অন্যকে জ্ঞান দিচ্ছিলে একটু আগে, আমার মাঝখানেও বলো না। আমি বলি যে যারা বিধানসভায় 200 বলে 77 পেয়েছে তারা এখনো টিভিতে আছে, বাইরেও টুকটাক মাঝে মধ্যে দেখা যায় ল্যাংচা ফ্যাংচার দোকানে। এরপর পঞ্চায়েত ভোটের পর এদের শুধু টিভিতেই দেখা যাবে। আমি শুধু দেখতে চাই যে এরা কতদিন এই টেপ রেকর্ডটা চালাতে পারে, কতদিন যে এই কোটা ওই কোটা, যারা গেছে তারা ডাকাত, আসছে যারা গদ্দার, এই এক গোল গোল কথা, এই গোল গোল কথা, গোল গোল কথা। কিন্তু ফ্যাকচুয়াল নোটটা কি? বললেন অনুব্রত মণ্ডলকে এখনো সভাপতি আছে, কুন্তল এখনো তো রাজ্য সম্পাদক আছে। না না, সেটা দলের সিদ্ধান্ত, আপনারা ওয়েট করুন, দল যে সিদ্ধান্ত আপনাদের তৃণমূল কংগ্রেসের যদি রাজ্য কমিটি থেকে আমি যদি এই মুহূর্তে কেউ যদি বাদ দিয়ে দেয় রাজ্য সভানেত্রী, তাহলে কি আপনারা বেশি খুশি হবেন নাকি আইনি প্রক্রিয়া গিয়ে যদি শাস্তি পায় তাহলে বেশি খুশি হবেন? ঘরে রেখে আমাদের মাঝখানে বলা জিরো টলারেন্স, 100% জিরো টলারেন্স, আমরা 100% জিরো টলারেন্স। আমরা দিলীপ ঘোষের মতো গোমুখ হয়েছে, শুভেন্দু অধিকারীকে একদিকে বলবো চোর, আরেকদিকে বিরোধী দলনেতা করে বরণ করব। এই দুতরফা নীতি, এই দুতরফা নীতি আমাদের নেই। মুকুল রায় ছেড়ে এসছে বিজেপি, মুকুল রায় ছুড়ে এসছে বিজেপি, সায়ন তোমরা দায়ী করছো তৃণমূল কেন এই কুন্তল ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? সিবিআই তা কোনো প্রমাণই করতে পারেনি। এক্স্যাক্টলি, এটাই আমরা এতক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছিলাম যে সিবিআই কবে শাস্তি দেবে। আরে শাস্তি তো অনেক পরের কথা, তদন্ত, সেই তদন্তে কথা আদালত প্রশ্ন তুলে দিচ্ছে। তারা যেভাবে গোটা তদন্ত প্রক্রিয়াকে ঢিলে ঢালা আঙ্গিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলছেন আদালতকে প্রণাম করে বলছি আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় তো জানেন যে আদালতের নিজস্ব খোঁজ নেওয়ার কোনো মেশিনারি নেই, আদালতের খোঁজ নেওয়ার মেশিনারিটা সিবিআই। তাহলে সেই সিবিআই কে যদি সেটিং করে নেওয়া যায়, যত খুশি মঞ্চ থেকে দাঁড়িয়ে গল্প দিই, আমি এখানে দাঁড়িয়ে তোমার সামনে তথ্য তুলে ধরতে পারি। 10 বছর ধরে জেল খেটে আসা ছত্রধর মাহাতো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির নেতা। তুমি একবারের জন্য ভেবে দেখো, আমি যদি ধরে নিই যে অনেক দিন ধরে রাজনীতি করছেন, তারা দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েছেন। তুমি দেখো কুন্তল ঘোষ সিবিআইয়ের সঙ্গে সেটিং করছেন তৃণমূল কংগ্রেস। তুমি কি শুধু টিভিতেই চিৎকার করো আর আদালতেই থাকো, নাকি সুশান্ত ঘোষ কেউ চেনো? সুশান্ত ঘোষ বলে একটা লোক ছিল জানো? সুশান্ত ঘোষটা কে বলো তো? কোন দল করে, কোন দলের জেলা সম্পাদক বলো তো, একটু বলে দাও। তুমি তো শোনা দাদা, বলে দাও একটু টেলিভিশনে ভালো করে বলে দাও সুশান্ত ঘোষটা কে। নতুন প্রজন্ম নাও জানতে পারে, তুমি বলে দাও। তুমি তো সিপিএম এর প্রতিনিধি, কে সুশান্ত ঘোষ? আমি তার নাম বলছি, ঘাবড়াচ্ছ কেন? সুশান্ত ঘোষ বলো। আরে শুনেছি, বলবে না, যা বলবে না কোনোভাবেই, বলুন প্লিজ। সুশান্ত ঘোষ হচ্ছেন সেই ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছিল কঙ্কাল কাণ্ডে, যে কঙ্কালের মাংস পচে গেছিল কিন্তু তার অন্তর্বাস পচে যায়নি। এবার আমার কথা আমাকে বলতে, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তারপর কি জেল কাটামাটা বলছিলেন, দলে ফিরিয়ে নেওয়া বলছিলেন, পদ দেওয়া বলছিলেন, পুরোটা বললে না। সজলদা বলছে পুরোটা বলছে। সায়ন বলো। ভালোই চলছে, সায়ন বলছে সুপ্রিয়, সায়ন বলছে শাসক দল অয়নদা, তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল, রাজ্যের শাসক দলের মুখপাত্র যদি কনভিকশন করে 10 বছর জেল খাটা আর তদন্ত প্রক্রিয়ায় কাউকে জেলে ঢোকানোর মধ্যে তফাৎ না জানতে পারে, তাতে আমাদের কিছু করণীয় নেই। কিন্তু আমাদের কথা সেটা নয়। দাঁড়াও হয়েছে বলতে দিচ্ছ না কেন সুপ্রিয়? আমি বুঝতে পারছি না, কারণ যে প্রশ্নগুলো সঙ্গত প্রশ্ন তুলছে বিজেপি এবং সিপিআইএম বলছে। সায়ন শেষ করো প্লিজ। কি বাজে কথা বলছিস অয়নদা? অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে আমরা দেখছি খোদ মুখ্যমন্ত্রী, খোদ পুলিশ মন্ত্রী, এমনি কোন তৃণমূলের নেতা নন, তিনি দাঁড়িয়ে বলছেন আমরা কেষ্টর পাশে আছি, শেষ অব্দি লড়ে যাব। সমস্ত জেলার জেলা সভাপতিকে কার্যত সরানো হলো, আবার পুনর্বহাল রাখা হলো। পার্থ চ্যাটার্জি মন্ত্রী, তাকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু তার বিরুদ্ধে ভিজুয়াল ডিপিকশন আছে, কেষ্টমণ্ডলের বিরুদ্ধে কি ভিজুয়াল ডিপিকশন? অনুব্রত মণ্ডল দক্ষ সংগঠক ছিলেন, আজও আছেন।
অয়নদা ভিজুয়াল ডিপিকশন কেমন হয় দেখো। দক্ষ সংগঠক কি যা খুশি তাই করতে পারে? যা খুশি তাই করার কি প্রমাণ নিউজ 18 বাংলা পেয়েছে বা সিপিএম পেয়েছে? শুধুমাত্র বাজার গরম করে লাভ নেই। ওকে আসছি প্লিজ। চন্দনদা কিছু বলতে চাইছেন? ওকে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে যখন গ্রেফতার করতে আসে তখন যা দেখতে পাওয়া যায় না সেটা মিথ্যা। সায়ন আসছি। চন্দনদা প্লিজ। চন্দনদা রাজনীতি হচ্ছে সবই ঠিক আছে, কিন্তু সব কিছুতেই মানুষেরই তো অভাব অভিযোগ। এক্স্যাক্টলি। আমি তোমাকে দেখো অয়ন একটা কথা পরিষ্কারভাবে বলতে পারি, যে প্রসঙ্গটা এখানে প্রাথমিকভাবে আসা উচিত ছিল, তুমি পার্থ চট্টোপাধ্যায়ের নাম বললে না। আচ্ছা, এখনো পর্যন্ত বেহালা পূর্বের এই এমএলএ কে আছেন, তাকে ওখান থেকে সরানো হয়েছে? ইনফ্যাক্ট এটা প্রমাণিত হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রতিটা ক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি কি। তুমি একটা দুটো ঘটনা নয়, আমি তোমাকে বিশেষভাবে বলি, এই যে 11.5 বছর ধরে যেভাবে প্রতিটি মামলা চলেছে, কোনো ক্ষেত্রে তোমার মনে হয়েছে সুরাহা হবে? হতে পারে, হওয়ার কোনো সুযোগ আছে, কোথাও হয়নি। আমি তোমাকে বিশেষভাবে রাজনীতির জটিলতা কি এখানে? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বারবার তৃণমূল কংগ্রেস বলছে, তো রাজ্য সরকার আছে শুভেন্দু অধিকারীকে তো ব্যবস্থা নিতে পারে। এইখানেই তো প্রশ্নটা। আমি তো বারবারই প্রসঙ্গটা এখানে বলছি। তোমাকে দেখো একটা কথা বলি, সাকসেস রেটটা কোথায়? আমি সেটিংয়ের তত্ত্বটা বললাম কেন? সেটিংয়ের তত্ত্বর মধ্যে বারবার প্রমাণিত হচ্ছে ডান দিক বাঁ দিক তারপরে সেন্ট্রাল, কিন্তু ঘটনাচক্রে তুমি আবারও বলি অবজেক্টিভিটি তৈরি হচ্ছে না, অভিমুখ হচ্ছে না, বারবার আবার পিছিয়ে আসছে। ঠিক ওই একই সাপ লুডো খেলার মতো এই দুটো দল খেলে চলেছে সবকিছুতেই। যেমন মিড ডে মিল নিয়ে, মিড ডে মিলে রাঁধুনিদের হাতে গ্লাভস, কেন্দ্রীয় দল এলো। যখন কেন্দ্রীয় দল যাচ্ছে তখন পরনে অ্যাপ্রন, স্কুলে গিয়ে দেখলো কেন্দ্রীয় দল, এবং শুভেন্দু অধিকারী খুশি নন। টুইট করে তিনি বলে দিলেন কিভাবে করতে হবে পরিদর্শন। দেখুন, এটা একটা ফাইন্যান্সিয়াল ক্রাইম, তাই আমি বলেছি, আমি বলা শুধু নয়, 30 থেকে 6 তারিখ পর্যন্ত আমার অভিযোগের ভিত্তিতে মিড ডে মিলের টিম আসছে। শুভেন্দু অধিকারীর দাবি, তাঁর অভিযোগের ভিত্তিতেই মিড ডে মিল প্রকল্প খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল, কিন্তু এই কেন্দ্রীয় দল কিভাবে কাজ করবে সেটাও কি শুভেন্দু অধিকারীই বলে দেবেন? মঙ্গলবার এমনই প্রশ্ন উঠেছে, কারণ বিরোধী দলনেতার এই টুইটে শুভেন্দু লিখেছেন, কেন্দ্রীয় দলকে বাছাই করা কিছু স্কুলে নিয়ে যাচ্ছেন রাজ্য সরকারের আধিকারিকরা, ফল যা হওয়ার তাই হচ্ছে। অ্যাপ্রন এবং গ্লাভস পরে রান্না করছেন রাঁধুনিরা। কেন্দ্রীয় দলের উচিত ইচ্ছে মতো স্কুল বেছে নিয়ে হঠাৎ করে পরিদর্শনে যাওয়া, তবেই হাতে নাতে ধরা যাবে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন স্কিমে টাকা দেবে না আর কুকুর বেড়ালদের দিয়ে আওয়াজ করাবে, এ দুটো তো হতে পারে না। শুভেন্দু অধিকারী কি ভেবেছেন, ওর ইচ্ছে মতো দল আসবে, যেখানে যেতে বলবে সেখানে আসবে? কেন্দ্রীয় দল এলে একটা কম্পাস প্রেজেন্ট করুন, প্রফেসর ক্যালকুলাসের কম্পাস, যেটা দুলবে, আর যেদিকে দুলবে কেন্দ্রীয় দলকে শুধু সেই দিকেই যেতে হবে, সেদিকেই যেতে হবে, না হলেই তো দেখছি এদের গা জ্বলছে। আবাস থেকে 100 দিন একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। প্রকল্পের কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় দলও এসেছে, কিন্তু সেই পরিদর্শনের পর খোদ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী সংসদে জানিয়েছে, পশ্চিমবঙ্গে 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ ওঠে। এর তদন্তে বিশেষ দল পাঠায় কেন্দ্রীয় সরকার। সেই রিপোর্ট দেখে পশ্চিমবঙ্গ সরকারকে পদক্ষেপ করার সুপারিশ করা হয়। সেই মতোই তারা পদক্ষেপ করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। 100 দিনের পর আবাসেও ধাক্কা খায় বঙ্গ বিজেপি। মালদা এবং পশ্চিম মেদিনীপুরে বিজেপি অভিযোগ করে, পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম উঠেছে একাধিক ব্যক্তির। সেখানে গিয়ে কেন্দ্রীয় দল দেখে অনেক আগেই তাদের নাম আবাসের তালিকা থেকে বাদ গেছে। অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় দল এসেছে, কিন্তু বারবার বিজেপিকেই অস্বস্তিতে পড়তে হয়েছে। তারা বলেছে এক, ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে আর এক। এই অস্বস্তিতে পড়েই কি শুভেন্দুর এবার টুইট, যেখানে তিনি বলে দিয়েছেন ঠিক কিভাবে মিড ডে মিলের মান খতিয়ে দেখতে স্কুলে স্কুলে যেতে হবে কেন্দ্রীয় দলকে। নিউজ 18 বাংলা। সায়ন, বারবার তুমি কংগ্রেসের চন্দনদা সবাই সেটিং এর তত্ত্ব বলছো। এই নিয়েও এই যে শুভেন্দু অধিকারী টুইট করলেন, বললেন আসলে রাজ্য সরকারের আধিকারিকরা নিয়ে যাচ্ছেন ভুল জায়গায়। শুভেন্দু অধিকারী কি এবার বুঝলেন যে সেটিং আসলে হচ্ছে ওপরে ওপরে, তিনি তার ভূমিকা বিরোধী দলনেতা, তাকে কিছু একটা বলতে হবে তাই বললেন?
কথা হচ্ছে অয়নদা, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যের বিরোধী দলনেতার যদি এই প্রসঙ্গে সিরিয়াস কিছু বলবার থাকতো, ইনস্টেড অফ টুইট তিনি তার যে যা কনসার্ন অথরিটি আছে তার কাছে চিঠি লিখে সে বিষয়টা জানাতে পারতেন। কিন্তু প্রশ্ন তো অন্য জায়গাতে। শুভেন্দু অধিকারী যা বলছেন আর যা ভাবছেন তা নিয়ে সাধারণ মানুষ আজকে প্রশ্ন তুলছে। কেন আমি তোমাকে বলছি, ধরো ডিসেম্বরের 12, 14, 21, তারপর বললেন জানুয়ারি মাসের 14 কেটে যাবে, তবুও ফেব্রুয়ারি মাসের 14 আসবে না, বিশাল বড় ধেড়ে ইঁদুর ধরা পড়বে। এখন ধেড়ে ইঁদুর আরেক কচি ইঁদুর দুজনে মিলে একসাথে বসে আবার চা খাবে কিনা তো আমরা জানি না, কিন্তু প্রশ্ন তো অন্য জায়গাতে। কি সুন্দর সূক্ষ্ম রাজনীতি। মিড ডে মিল গোটা দেশের বুকে কিসের জন্য তৈরি হয়েছিল না হয়েছিল আমরা কম বেশি সবাই জানি। যে পশ্চিমবাংলার বুকে শিক্ষকের চাকরি নিয়ে দুর্নীতি হয়, ভুয়ো শিক্ষক স্কুলের মধ্যে বসে থাকে, ওএমআর শিট খুঁজে পাওয়া যায় উত্তরপ্রদেশে আর কুন্তল ঘোষের বাড়িতে, সেই স্কুলের ডিম যদি চুরি হয়ে গিয়ে থাকে, চাল যদি চুরি হয়ে গিয়ে থাকে, সয়াবিন যদি চুরি হয়ে গিয়ে থাকে, তাতে তো খুব একটা বেশি অবাক করবার বিষয় নেই। কিন্তু দেখো দিনের শেষে আবার কোথায় চলে এলো কুণাল ঘোষ বনাম শুভেন্দু অধিকারী। এ বাইনারির রাজনীতি বাংলার মানুষ আস্তে আস্তে ভাঙছে। বাইনারির রাজনীতি হচ্ছে। আমি সজলের কাছ থেকে একটু জানবো যে বিষয়টা হচ্ছে যে একটা কেন্দ্রীয় দল আসছে যখন নিশ্চয়ই পরিকল্পনা করে আসছে, নিশ্চয়ই সবকিছু জেনে বুঝে আসছে। তারা তো আর শিশু নয়। শুভেন্দু অধিকারীকে বলতে হচ্ছে, শুভেন্দু অধিকারী যেখানে বলবেন সেখানে যাবে নাকি? না, নিশ্চয়ই সেখানে যাবে না। কিন্তু আমি একটা অন্য বিষয়ের কথা বলিনি, একটা লাইনে আমি এটা কন্ডেম করছি। এখানে আমি দেখলাম ওই গঙ্গারাম তিনি বললেন কুকুর বেড়ালরা চেঁচাচ্ছে। সেটা যদি উনি ভারতীয় জনতা পার্টির কোনো কারোর উদ্দেশ্যে বলেন, কুকুর বেড়াল ছাড়া আর যত প্রাণী আছে সবটা কিন্তু ওনার ক্ষেত্রে প্রযোজ্য হবে, এটা মাথায় রাখতে হবে। 1, 2 হচ্ছে শুভেন্দু অধিকারী বলেছেন যেখানে যাচ্ছে সেখানে সরকার নিয়ে যাচ্ছে, সেখানে যাচ্ছে। সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রেও আমরা সেটাই বলেছি। সেন্ট্রাল ফোর্সকে যেখানে দিয়ে নিয়ে যাওয়া হয়, বড় রাস্তার উপর দিয়ে গলিতে রিগিং হয়। দেখুন, একটা জিনিস বুঝতে হবে, ফেডারেল স্ট্রাকচারের কিছু অসুবিধা আছে। একদম আমি হাওয়ায় মিলিয়ে গেলাম, গিয়ে হঠাৎ করে গিয়ে একদম ওই হাতে হাত মিলিয়ে কি নাম ছিল গোপীবাগার মতন গিয়ে সন্ডি বলে কোনো স্কুলের মাঠে নেমে পড়লাম, সেটা সম্ভব হচ্ছে না। সেই সমস্যাগুলো আমাদের রিয়েলাইজ করতে হবে। কিন্তু আপনি একজন যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনি বলুন মিডিয়া পার্সোনাল হিসেবে আপনি কি বিশ্বাস করেন যে ওই টুপি পরা শেফ, সে যে অ্যাপ্রন পরে হাতে গ্লাভস পরে 4 টাকা 4.5 টাকার খাবারে যারা বরাদ্দ করেছে, না এই বরাদ্দটা ভুল হলো, কথাটা ভুল হলো। ওখানে 60% সেন্ট্রালের, যদি স্টেট বাড়ায় সেন্ট্রালও বাড়াবে। আপনি তুমি যেটা বললে সেটা নিয়ে একটু আসি। সেখানে আমাদেরও চোখে লাগছে, শুভেন্দু অধিকারী বলেছেন, শুভেন্দু অধিকারী বলেছে যে যেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেটা আসল জায়গা নয়। আরেকটা জিনিস বলি, এই যে মিড ডে মিলের টাকায় আমরা গত কয়েকদিন আগে দেখলাম বক্তব্যে উনি দিলেন, ক্ষতিপূরণ দিলেন। মিড ডে মিলের টাকায় না, অভিযোগ না, ও তো চেকেও প্রমাণিত, কেউ ওই অভিযোগ নিয়ে কন্ডেম করছে না। আমার প্রশ্ন হচ্ছে এইটাও মাথায় রাখতে হবে, এই যে মিড ডে মিলের টাকায় উনি ক্ষতিপূরণ দিয়েছেন, আমি জানি আউট অফ সাবজেক্ট, এইটা কিন্তু উনি দেননি, ওর 60% কিন্তু কেন্দ্রীয় সরকারের দেওয়া। আমাদেরও চোখে লাগছে যে যেখানে যেখানে কেন্দ্রীয় দল যাচ্ছে, আগে থেকে তো বিডিওরা গেছেন, সবই ঠিক আছে, সব গুছিয়ে একদম, সেখানে অ্যাপ্রন পরে আমরা এর আগে দেখেছি, এখনো আজকেও দেখলাম, যেখানে যেখানে যাননি সেখানে রান্নাঘরে ছাদ নেই, রান্নাঘর নেই, আরশোলা মিড ডে মিলে সাজানো গোছানো বলছে। এই ক্ষেত্রে কিন্তু আমি খুব একটা সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কখনোই বলার মতো সুনাম দুর্নাম আমার নেই, কিন্তু এইটা একটা সত্যি কথা যে আরশোলা ওই আমলাশোলের আমলের মতো পাওয়া যাচ্ছে, এরকম ঘটনা কিন্তু আপনারা যারা গ্রাম্য প্রশাসনের ছেলে বা জানো, ধরে নিয়ে একদিন ওই মিড ডে মিল খাইয়ে দিবেন না, ওরা তৃণমূলের কথাই বলবে। আমি বলি তৃণমূলের কথাই বলবে না, নিজের সময় বলি একবার মিড ডে মিলটা খাওয়ানো উচিত জোর করে ধরে। না, এই যে সাজানো গোছানো বিষয়টা, আমি বলি যে এই ধরনের যে ন্যারেটিভটা, এই আরশোলা টিকটিকি যদি উদ্ধার না করতে পারে মিডিয়া, এটা কিন্তু ঠিকই, এখানে আমি একমত যে তাহলে ওই একটা স্টোরি বা দুটো স্টোরির একটা লাইক বা ভিউ হবে না, এটা ঠিক। দ্বিতীয় কথা বলছিল 60% 40%-এর কথা, ঠিক। মিড ডে মিলের যে মোট বরাদ্দ তা 60% কেন্দ্র দেয়, 40% রাজ্য দেয়, কিন্তু আমরা বাড়ালে ওরা বাড়াবে এরকম কিন্তু ঘটনা ঘটে না। কারণ জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি সপ্তাহে মাঝখানে বলবেই বলবে, মাঝখানে জ্বালাবেই জ্বালাবে।
কি জ্বালা, সত্যি কথা মানুষ অবধি পৌঁছতে দেবে না, পৌঁছতে দেব না, সত্যি কথা ওরা পৌঁছে গেছে। ওকে, আমার প্রশ্নটার উত্তরটা শুনি, আমার প্রশ্নের উত্তরটা সরাসরি দিলে ভালো হয়, সংক্ষিপ্ত সময়, যে কোথাও একটা সাজানো গোছানো বিষয় লাগছে না? একদমই নয়, একদমই নয়। কেন্দ্রীয় দল এসছে, ওরা কত হাজার পথ মানে চললে পরে মানবে, তুমি কতটা পথ চললে পরে পথিক হওয়া যায়। ওরা 100 দিনের কাজ বলো, ওরা গ্রামীণ আবাস বলো, গ্রামীণ রাস্তা তৈরি বলো, ই গভর্নেন্স বলো, কেন্দ্রীয় কৃষি দপ্তরের কৃষি কর্ম অ্যাওয়ার্ড বলো, প্রতিটা জায়গায় বাংলা হয় 1 নম্বরে, নইলে 2 নম্বরে, বলছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ। এই জন্যই বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন হিংসুটে শাসক দল, হিংসুটে শাসক দল, এটাই বোধহয় বলেছেন। সেই জন্য দেবশ্রী বাবু আপনাকে দিয়ে শেষ করব, এই বিরতি নেব একটা, যে এর মধ্যে মিড ডে মিল একটা সাধারণ মানুষের একেবারে শিশুদের খাবার, সেই নিয়েও দুর্নীতির অভিযোগ উঠছে। কেন্দ্রীয় দল আসছে, কিন্তু কেন্দ্রীয় দল কোথায় যাচ্ছে? যেখানে অ্যাপ্রন পরা, যেখানে শেফের টুপি পরা, সেই জায়গায়। এখানেও কি কোথাও একটা আপনি দেখছেন যে মানুষের চোখে মানে নজর ঘোরানো? নিঃসন্দেহে, কারণ এইটা তো সার্বিক চিত্র নয়, এটা সুপ্রিয় আছে, এও স্বীকার করবে যে প্রতিটা স্কুলে অ্যাপ্রন পরে শেফের টুপি পরে একটা কথা বলে আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি, প্লিজ। নো 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 নো, এটা অ্যালাউড নয়, প্লিজ প্লিজ, আমাদের শেষ করতে হবে, শেষ করতে হবে, প্লিজ। দেবশ্রীটাকে বলতে দিন প্লিজ। ওকে ওকে, সংক্ষেপে 30 সেকেন্ড প্লিজ। ওকে, ফলে এটা কিন্তু সাধারণ চিত্র নয়। ফলে যারা ইন্সপেক্ট করতে আসছেন তাদেরও বোধহয় ওই স্যাম্পল সিলেকশনে কোথাও সায়েন্টিফিক মেথড তারা ফলো করছেন না নিশ্চয়ই, যদি তারা ওই রকম জায়গায় গিয়ে রাজনীতি হচ্ছে বিষয়টা, প্লিজ। দুই হচ্ছে যে সর্বত্র যে এই আরশোলা ইঁদুর পড়ে রয়েছে, প্রকৃত না একেবারেই নয়, তাও নয়, বিক্ষিপ্ত কিছু জায়গাায় হচ্ছে না, ঠিক, কিন্তু সেটাও হবে কেন? সেটা হবে কেন? 100 বন্ধ হওয়া উচিত, বন্ধ না না না, নিশ্চয়ই বন্ধ হওয়া উচিত। গ্লোরিফাই করছে না সজল বাবু, কেউ গ্লোরিফাই করছে না, কিন্তু সেটাই সার্বিক চরিত্র নয়। কিন্তু আবার এই অ্যাপ্রন পরাটাও ভীষণ ভাবে ফ্যাব্রিকেটেড, সেটাও পরাটাও সার্বিক চরিত্র নয়। কোনখানে এটাও কিভাবে কি আমরা যে প্রশ্নটা রেখেছিলাম সেই প্রশ্নটা আপনাদের কাছে নিয়ে আসবো। অ্যাপ্রন পরে শেভ পরে একটা রান্না করে কোথাও না করে না, আমাদের চোখে কোথাও পড়েনি আজ পর্যন্ত। বিজেপি নেতাদের নির্ধারিত জায়গাতেই কি কেন্দ্রীয় দলের যাওয়া উচিত? দেখুন, মানুষ সমর্থন করছেন, বিজেপি নেতাদের নির্ধারিত জায়গাতেই কি কেন্দ্রীয় দলের যাওয়া উচিত? হ্যাঁ বলছেন 73%, না বলছেন 27%। আসলে মানুষ চাইছেন যে কেন্দ্রের শাসক দলের তত্ত্বাবধানে এই তদন্তটা হোক, না হলে শিশু তার বাচ্চা গ্রামে গঞ্জে খারাপ খাবার পাবে, বিষাক্ত খিচুড়ি পেতে পারে। এইখানে কি ভরসা করছে কেন্দ্রীয় দলের উপরে? আসবে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে দেখো। SRMB रियल एज स्टील है स्मूथ और फ्लेक्सिबल जो बनाए ग्रिल्स को खूबसूरत और लोगों को दीवाना। क्या मास्टर নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। অন্য স্টিল এইভাবে পরে, মাইথন স্টিল পরে এইভাবে ধাম করে। পেটে কে টাকা দেবে? সিএজি রিপোর্ট এসেছে যে 2,33,30,000 কোটি টাকার হিসাব নাই। কার বাপের টাকা এটা? সরকার যদি ইমানদারির সঙ্গে কাজ করতো, আজকে ওখানকার মানুষই প্রতিবাদ করছেন। তো কেন্দ্র সরকারের দায়িত্ব আছে যে টাকাটা পাঠালেন গরিব মানুষের জন্য কোথায় গেল দেখার, তাতে অত অসন্তুষ্ট হওয়ার কি আছে? নিশ্চয়ই টাকা দেওয়া উচিত, কিন্তু সেই সরকারকে লোকে টাকা দেয় যার উপরে বিশ্বাস আছে। কেন্দ্রীয় দলে ক্ষুব্ধ মমতা, রাজ্যে প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র, উল্টে সবকিছুতে কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে। কেন্দ্রীয় দল এসে অশ্বডিম্ব হচ্ছে বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী। টাকা সঠিক খরচ হচ্ছে কিনা তা তদন্ত করতেই কেন্দ্রীয় দল, পাল্টা বিজেপির। আমাদের টাকা আমাদের দেওয়া হচ্ছে না, উপরন্ত কেন্দ্রীয় সরকারের টিম পাঠিয়ে অশ্বডিম্ব ডিমডিমা ডিম বাজিয়ে বেড়াচ্ছেন। উন্নাওতে ঘটনা ঘটলে কটা টিম যায়? জিজ্ঞেস করুন উত্তরপ্রদেশে ঘটনা ঘটলে কটা টিম যায়? গুজরাটে রিক্রুটমেন্ট নিয়ে এক গাদা কেলেঙ্কারি কটা টিম যায়? যারা মিথ্যে কথা বলছেন তারা দেখে যান। একদিনে বাংলার প্রত্যেকটা প্রজাকে আপনাদের সালাম জানাতে হবে, আপনাদের স্যালুট জানাতে হবে, আপনাদের প্রণাম জানাতে হবে।
আপনি যে টাকাটা পাঠিয়েছে ওটা তো কাজ হলো কিনা দেখতে হবে তো, আপনি হিসাব দেবেন না তো আইসি দেখবে না পাবলিক কেন ওনার লোকেদের রাস্তায় আটকাচ্ছে, জিজ্ঞেস করছে রাস্তা কেন হয়নি বলো, জল কেন আসেনি বলো, আমার বাড়ি কেন হয়নি বলো। মানুষের কথা জবাব দিন। বাচ্চাদের খাবারে সাপ দিচ্ছেন, টিকটিকি দিচ্ছেন, সেটা তদন্ত হবে না? মিড ডে মিলের মান খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় দল। দক্ষিণ চব্বিশ পরগনার রসপুঞ্জে পিকে হাই স্কুলে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার মহকুমা শাসক সহ প্রশাসনিক আধিকারিকরা। পড়ুয়া ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় দলের সদস্যরা, খোঁজ নেন পুষ্টির বিষয়েও। মিড ডে মিলে কেন্দ্রের 16 দফা গাইডলাইন মানা হচ্ছে, খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় দল। এদিন ডেবরার ধামতর প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় প্রতিনিধিরা পরিচ্ছন্নতার জন্য এদিন অ্যাপ্রন ও মাথায় টুপি পরেই মিড ডে মিলের রাঁধুনিরা রান্নার মান বুঝতে খাবার চেখে দেখেন দলের সদস্যরাও। শুভেন্দু নালিশে রাজ্যে কেন্দ্রীয় দল। দিল্লির প্রতিনিধিরা কিভাবে কাজ করবেন তাও ঠিক করে দেবেন শুভেন্দু। বিরোধী দলনেতার টুইট ঘিরে জল্পনা। মিড ডে মিল দেখাতে রাজ্যে কেন্দ্রীয় দল। রাজ্যের বেছে দেওয়া স্কুলে না গিয়ে আচমকা হানা দেওয়া উচিত দলের, টুইটে দাবি শুভেন্দুর। বিজেপি নেতাকে পাল্টা কটাক্ষ তৃণমূলের। শুভেন্দুর টুইটগুলো দেখলে মনে হয় হাল্লা চলেছে যুদ্ধে। শুনে হাল্লার রাজার হাঁকা হাঁকি, উড়ে গেল প্রাণের পাখি। কেন্দ্রীয় সরকার বিভিন্ন স্কিমে টাকা দেবে না আর কুকুর বেড়ালদের দিয়ে আওয়াজ করাবে, এই দুটো তো হতে পারে না। শুভেন্দু অধিকারী কি ভেবেছেন ওর ইচ্ছে মতো দল আসবে, যেখানে যেতে বলবে সেখানে আসবে? কেন্দ্রীয় দল এলে একটা কম্পাস প্রেজেন্ট করুন, প্রফেসর ক্যালকুলাসের কম্পাস, যেটা দুলবে আর যেদিকে দুলবে কেন্দ্রীয় দলকে শুধু সেই দিকেই যেতে হবে, সেদিকেই যেতে হবে, না হলেই তো দেখছি এদের কাজ হচ্ছে। টিকটিকি সাপের পর এবার মিড ডে মিলের খিচুড়িতে মিলল আরশোলা। চন্দ্রকোনার ধামকুড়িয়া অঙ্গনবাড়ি কেন্দ্রের ঘটনা। খিচুড়িতে আরশোলা মেলার খবর শোনা মাত্র বাকি শিশুদের খিচুড়ি খেতে নিষেধ করেন কেন্দ্রের সহায়িকা। ঘটনায় ভুল স্বীকার অঙ্গনবাড়ি কেন্দ্রের সহায়িকার। খবর পেয়ে অঙ্গনবাড়ি কেন্দ্রে যান চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও। খিচুড়ি বিতরণ হওয়ার পর বাড়িতে গিয়ে দেখতে, ছেলেকে খাওয়াবে সেই সময় দেখতে যে ঢালার পরে খিচুড়িটা থালায় ঢালার পরে দেখলো একটা আরশোলা তার সঙ্গে মাখানো হয়ে আছে। ছেলে ঠাকুমা সেটাকে বার করে দেখলো, এখানকে আনলো। প্রথমে দুজনের নাকি মানতে চাইছিল না, তারপরে বললো হ্যাঁ, তাহলে প্রত্যেক ছেলের বাড়িতে বাড়িতে নাকি গিয়ে বললো খাওয়া কি চান আপনারা? আমরা চাই স্কুলের যাতে পরিবেশ চেঞ্জ হোক, বা স্কুলের চারিদিকে যে নোংরা পড়ে থাকে, ডিমের খোলা, এইসব কোনো দূরের দিকে থাকে। খেজুরি করেছে, খেজুরির মধ্যে আমি কোনো কিছু দেখতে পাইনি। আচ্ছা, ওরা খাবারটা নিয়ে চলে গেছে। আচ্ছা, 15-20 মিনিট বাদে এখানে আসছে। আচ্ছা, এসে আমাকে দেখে টিফিনের মধ্যে একটা আরশোলা আছে। আমি বলেছি হতেই পারে, ওনার মা আসছিল, আমি হতেই আছে খাবারটা হতেই পারে, আপনারা ফেলে দিন। তারা বলছে আমাদের তাহলে ধুয়ে আবার পরে খাবার দাও। আমি সেই মতো আবার খাবার দিয়ে দিয়েছি। আমি আমরা মেনে নিয়েছি, হয়তো হতেই পারে, মানুষের পড়ে যেতেই পারে। তারপর কি সবাইকে বারণ করলেন? হ্যাঁ, তারপরে আবার দিদি কতগুলোকে ফোন করে বারণ করেছে, তারপর আমি আবার বারণ করেছি। আমাদের কাছে যে খবর পৌঁছেছিল সেই খবরের ভিত্তিতে আমরা যাচাই করে দেখলাম, আমাদের যে সমস্ত জিনিসপত্র দেখলাম আমাদের। এই হলো নিউজ 18 নেটওয়ার্ক। আপনি দেখছেন নিউজ 18 বাংলা। पानी से भरी बाल्टी जो जल्दी ऊपर लाएगा वही जीतेगा। हर गेम में चैंपियन जैसी पकड़, वही SRMB TMT। টপ হেডলাইন্স নিবেদন করছে বিপি পোদ্দার হসপিটাল মানেই 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস। জমি বিতর্কে নয়া মোড়, 13 গেরো কি ইচ্ছাকৃত? উত্তরাধিকারে প্রাপ্ত জমির মাপ কমলো কিভাবে? অমর্ত্যর বাবাকে লিজ 138 ডেসিমেল, নয়া লিজে অমর্ত্যকে 125 ডেসিমেল। কেন 13 ডেসিমেল জমি কম? বিশ্বভারতীর বিরুদ্ধে উঠছে প্রশ্ন। জমি বিতর্কের মাঝে ফের মুখ্যমন্ত্রীর প্রশংসা, ফের মোদীর বিকল্প হিসেবে তৃণমূল নেত্রীর নাম। মোদী সরকারের পরিবর্তে সরকার গঠনের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।
মমতা বন্দ্যোপাধ্যায় কিনা আমি জানি না, তবে তিনি তো নিশ্চয়ই বড় দেশনেত্রী। বোলপুরের রাঙা বিতানে বিশ্বভারতীর আশ্রম